হ্যালো। আজকে ভিডিওটা বানানোর সময় আমি বেশ কিছুটা ঘেঁটে গিয়েছি এবং আমার মনে হয় ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন এবং যে ডিটেলসগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি সেটা যদি আপনারাও পুরোটা শোনেন এবং কিছুটা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন দিনের শেষে গিয়ে আপনিও কিছুটা হলেও ঘেঁটে যাচ্ছেন। মনে হবে আমরা খুবই সামান্য একজন মানুষ, আসি যাই, আমাদের জীবনের কোনো দাম নেই পৃথিবীতে কারোর কাছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল কি আহ, ইরানে কয়েকটা এয়ার স্ট্রাইক করে ও আর একটা রেজিম চেঞ্জ করে দেবে, ওদের আয়াতুল্লাহ খামেনিকে মেরে দিয়ে সমস্ত কিছু পাল্টে দেবে। কিন্তু এর কিছুই হয়নি এবং এর কিছুটা হবার কথাও ছিল না। ওর মতন একজন রাষ্ট্রপতি কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু আশাও করি না। যে আসার পর থেকেই আহ, পুরো আমেরিকার শাসন ব্যবস্থাকে নিজের বিজনেস টুলস হিসাবে যায় শুধুমাত্র ইউজ করেছে এবং বিজনেস ছাড়া কিছু বোঝেনি আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে। এই যে যুদ্ধটা করলো, ভেবেছিল যে কয়েকটা বাম মানে বোম মারবে, শেষ হয়ে যাবে, কিন্তু ইরানের যে মিসাইল সিটি, যে আইআরজিসি, যে কমান্ড সেকশন, সেগুলোকে কিছুই ক্ষতি করতে পারেনি বলতে গেলে। উল্টে আমেরিকা এই অ্যাসিমেট্রিক ওয়ারে নিজের এত পরিমাণে অর্থনৈতিক ক্ষতি হয়ে গিয়েছে যেটাতে এহ, আমেরিকার লোকজনও কিছু বুঝতে পারছে না কি হলো এবং কেন করলো। কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি এবং সেই বোঝাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেব এবং একটা ভিডিওতে সবটা বলা সম্ভব। চেষ্টা করবো যে এই একটা ভিডিওতেই কমপ্লিট করা। নেক্সট আরো একটা দুটো পার্ট আমি হয়তো আনবো। ইরানের উপর আমেরিকা 28শে ফেব্রুয়ারি প্রথম অপারেশন এপিক ফিউরি চালু করে। আয়াতুল্লাহ খামেনিকে ওরা মেরে দেয়। ভাবলো কি না এইবারে ইরানের কিছু জনগণ খুশি হয়েছে, তো আমেরিকা এবার নিজের মতন করে ইরানের কন্ট্রোল করতে পারবে এবং আমেরিকা পুরোপুরি এই এনার্জি গেমটাকে খেলতে পারবে, যেহেতু এখনো পর্যন্ত পুরো পৃথিবী অয়েল ডিপেন্ডেন্ট। তো ভেনেজুয়েলা, সৌদি আরব, কাতার তো অলরেডি আছে, বাকি ইরানকে যদি কাছে নিয়ে নিতে পারি, রাশিয়ার কে তো নিতে পারবে না, ওটা তো রাশিয়া পাওয়ারফুল এনাফ, তো নিতে পারবো না। তো বাকি পুরো ওয়ার্ল্ডের আমি রাশিয়াকে স্যাংশন লাগিয়ে দিয়েছি, বাকি পুরো ওয়ার্ল্ডের অয়েল পলিটিক্সটা আমেরিকা নিজের ঘরে বসে চালাবে। কিন্তু এর কোনোটাই হবে না। ইরান এই মুহূর্তে আরো বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে গিয়েছে। 56 বছর বয়সী মোস্তাবা আলী খামেনি এখন ইরানের সুপ্রিম লিডারে এসে গিয়েছেন, যার নিজের বাবাকে হারানোর পরে বা নিজের পরিবারের কিছু লোককে হারানোর পরে যিনি আরো বেশি অ্যাগ্রেসিভ উঠেছেন। ইরান অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা প্রায় 60% ইউরেনিয়াম এনরিচড করে ফেলেছে। প্রায় 450 কিলোগ্রামের মতন ইউরেনিয়াম ইরানের কাছে মজুদ আছে, যেটা দিয়ে ওরা আগামী কয়েক সপ্তাহের ভিতরে যদি ওরা 100% ইউরেনিয়াম এনরিচড করে ফেলতে পারে, সেক্ষেত্রে ওদের রিয়াক্টারে বা সেন্ট্রিফিউজগুলোতে যেভাবে কাজ করছে, ওরা বেশ কিছু নিউক্লিয়ার বোমস তৈরি করে ফেলবে। সুতরাং নিউক্লিয়ার বোমস তৈরি করে নিলে শুধুমাত্র আমেরিকার নয়, পুরো মিডিল ইস্ট এবং সারা বিশ্বের জন্য একটা বড় থ্রেট তৈরি হয়ে যাবে ইরান। আমরা কোনো দেশই চাই না যে আর কোনো দেশের কাছে পরমাণু বোমা এসে পৌঁছক, বিশেষ করে এমন একটা কান্ট্রিতে যেটা ডিস্টেবল হয়ে আছে, সারা পৃথিবীর সাথে লিঙ্ক নেই। অলরেডি নর্থ কোরিয়ার মতন একজন কান্ট্রি আমাদের সাথে আছে, যাদের ভয়ে আমরা রাতে হয়তো ঘুমাতে গেলেও ভাবি যে কখন কি পাগলে করে বসবে। তো ইরানের ব্যাপারটা খানিকটা ওই রকমও নয়। প্রায় ওদের কাছেও প্রচুর ব্যালিস্টিক্স মিসাইলস আছে এবং ওদের যে মিসাইল সিটি, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, সেই মিসাইল সিটিটা পুরোপুরি অক্ষত আছে। আমেরিকার এই যুদ্ধটা করতে গিয়ে যে খরচটা হচ্ছে, ওদের যে সব থেকে বড় বোম বা নন নিউক্লিয়ার বোম হিসেবে সব থেকে বড় বোম, যেটা আন্ডারগ্রাউন্ডে 60 মিটার পর্যন্ত গিয়ে ধ্বংসলীলা করতে পারে, সেই বোমটাও কিন্তু ওরা ইউজ করতে পারছে না। কারণ ওই বোমটা ইউজ করতে গেলে B1B ল্যান্সার ইউজ করতে হবে, স্পিরিট B2 বোম্বার, এবং ভাবুন বোমটা এতটাই শক্তিশালী বোম এবং এতটাই ভারী, ওয়েট বেশি, যে একটা প্লেনে একটা বোম আসবে এবং সেটাও আসবে আমেরিকা থেকে।
আমেরিকা থেকে নিয়ে আসবে এবং একটা বোম ফেলবে, এবং তার উপরেও যদি আরো একটা যদি প্রেসিশন স্ট্রাইক হয় তবে গিয়ে হয়তো যেতে পারে, কিন্তু কিছু করার নেই আমেরিকার হাতে। তবে আজকে পিটার হিগস বলেছেন যে আমেরিকা ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট আজকে রাতের বেলা অপারেশন চালাবে ইরানের উপরে, এবং ইরানে সব থেকে বেশি ভয়ঙ্কর ডিস্ট্রাকশন আমরা দেখতে পাবো। অলরেডি মিডল ইস্টে ইরান এমন কিছু হামলা চালিয়েছে জলের উপরে, আমেরিকা চালিয়েছে ওদের ডিস্যালিনেশন ওয়াটার রিজার্ভের উপরে, যেটা কিন্তু এই যুদ্ধের নোংরার দিকটাকে বার করে দিচ্ছে। এখানে কিন্তু যারা যুদ্ধের মধ্যে নেই তাদেরকেও ইরান কি করছে, ওদের হসপিটাল, ওদের স্কুল, সেখান থেকে ওরা মিসাইল ছাড়ছে, টার্গেট করছে সাধারণ মানুষদের। আমাদের মতো সাধারণ মানুষ যারা যুদ্ধ বা পলিটিক্স কিছু বুঝি না, দিনে দুবেলা খেতে চাই, পড়তে চাই, একটুখানি ভালোভাবে স্বাস্থ্যটা যদি সিকিওর হয়ে যায়, আর কোনো কিছু চাই না, তাদের মতন লোকও কিন্তু এই যুদ্ধেতে সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে। কিছুতে না চেয়ে শান্তি চাই আমরা, তো শান্তি চাওয়ার পরেও আপনারা এতগুলো দেশের ইনভলভমেন্ট, ইরান এর পিছনে রাশিয়া এবং চায়না ব্যাকিং করছে এবং ভবিষ্যতেও করবে, এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ রাখার প্রশ্ন নেই। ইউরোপ কি স্টান্স নেবে, ইউরোপও হয়তো ওই মিডিল পন্থা অবলম্বন করে চলবে, কারণ ওদের গ্যাসটা লাগবে, ওদের তেলটা লাগবে, ওদের মতো স্বার্থপর মানে একটা দেশ বলুন বা মহাদেশ আমি তো দেখিনি। সারা বিশ্বকে ওরাই সবার আগে ক্যাপচার করেছে, শোষণ করেছে, এখন বলছে যে আমরাই হলাম সেই লোক যারা কিনা গোটা বিশ্বে শান্তি আনতে পারি, শোষণ বন্ধ করতে পারি, এই রকম ব্যাপার, যেটা আমি বিশ্বাস করি না। আপনারা কতদূর করেন সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যে ইউরোপকে ট্রাস্ট করা যায় কিনা। ওরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, আমি যেটা বলছি। এবং প্রত্যেকটা দেশে এই গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমিক্সে কোনো পার্মানেন্ট শত্রু বা মিত্র হয় না, যেটা হয় শুধুমাত্র পার্মানেন্ট ইন্টারেস্ট। পার্মানেন্ট ইন্টারেস্টের উপর বেস করে আজকে পাকিস্তান ভারতের সব থেকে বেশি যদি শত্রু হয়ে থাকে, কালকে সব থেকে বড় মিত্র হয়ে যাবে। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনি আমি দুজনের বর্ডারের ধারে চড়চাপাড়ি করব, দুজন দুজনকে মারপিট করব, দুজন দুজনকে গালাগালি দেবো, দুদিন পর মোদি আর শাহবাজ শরীফ যখন গলা মেলামেলি করবে আমরা বলবো না ঠিক আছে চলো অনেকদিন পর হলো। এমন ভাবে অ্যাড আসবে, এমন ভাবে ক্যাম্পেনিং চলবে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গা থেকে আমরা ঘুরে যাবো। কিন্তু আমার আলোচনার বিষয়টা এখানে নয়, আলোচনার বিষয় হলো মেন আমেরিকা এইরকম কেন করছে। প্রথমত একটা কারণ আমরা তো আইডেন্টিফাই করে নিয়েছি, যে এক, যে গ্লোবাল পলিটিক্সে মানে অয়েল পলিটিক্সে আমেরিকার একচ্ছত্র অধিপত্য থাকবে এবং পুরো অয়েল প্রাইস কন্ট্রোল আমেরিকা করবে এবং সব থেকে শেষে নিজের অয়েল রিজার্ভ ইউজ করবে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ আসছে হলো যে আমেরিকার যে কমপ্লেক্স ডিফেন্স মানে মিলিটারি যে ওদের কমপ্লেক্স আছে, যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সেইটাকে যতটা ব্যাপকভাবে পারে ওরা বৃদ্ধি করবে। ওরা একটা এই যুদ্ধের ফলে মানে ওরা কখনো দেখবেন নিজের দেশে যুদ্ধ করছে না, ওরা সবসময় দেখবেন যে সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান এদের মধ্যে যুদ্ধ লাগাচ্ছে। এদের মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেমের কতটা প্রয়োজনীয়তা আজকে একটা দেশের সেটা দেখাচ্ছে, বিভিন্ন দেশকে ভয়ে ভয়ে রাখছে। আজকে ধরুন না, ইরানের যে $500 বা $1000 ড্রোনস গুলো ওরা ছাড়ছে, সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য 500 মিলিয়ন, 5 মিলিয়ন, $6 মিলিয়ন ওরা ড্রোন দিয়ে বা ওদের রকেট দিয়ে ইন্টারসেপ্ট করছে। মানে ওরা আপনাকে একটা মানে $5 মিলিয়ন একটা বা কয়েক $1 বিলিয়ন একটা ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম আপনাকে দেবে। ওরা বলবে দেখো ভাই এটা তুমি যদি না রাখো তাহলে কিন্তু তোমার উপর এতগুলো অ্যাটাক হবে, এরকম যদি 100টা ড্রোন আসে তার মধ্যে তো 90টা থেকে তোমরা বাঁচবে, বলে আপনাকে একটা মিসাইল ডিফেন্স সিস্টেম বেছে দেবে। এইরকম ভাবে যতগুলো দিয়ে এসেছে, ওদের ভাববেন যে প্রচুর খরচা হচ্ছে, কিচ্ছু খরচা না, এটা তো জাস্ট একটা অ্যাড ক্যাম্পেনিং চলছে আমেরিকার। এটা আমেরিকার যে অস্ত্র শস্ত্র বেশ কিছু আছে, আরো বেশ কিছু অস্ত্র নিয়ে আসবে, মারবে, লোকজনের ভিতরে একটা ভয়ের সৃষ্টি করে দেবে যে দেখো ওখানে ওখানে যুদ্ধ হচ্ছে, ভারতবর্ষ তুমি দুটো কিনে রাখো এয়ার ডিফেন্স সিস্টেম, কারণ পাকিস্তান এরকম যদি অ্যাটাক করে তোমার খুব চাপ হয়ে যাবে। এই বাংলাদেশ যদি অ্যাটাক করে বাংলাদেশে, আর বাংলাদেশ আর ভারতের লোকগুলোকে রাখলে হিন্দু মুসলিম ভাগ করে দিয়েছে, এই রাগিয়ে দিল, ও ওকে রাগিয়ে দিচ্ছে, আর চলো ভাই দুটো চট থাপ্পড় মারি। ওদিকে ওরা বসে যারা পলিসি মেকার তারা হাসাহাসি করছে, এবং আমেরিকার সেনেটাররা ওখানে বসে বলছে যে
ভাই আরবিয়ান কান্ট্রিগুলো কেন পার্টিসিপেট করছে না, মানে ওদের প্ল্যানটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হচ্ছে না বলে ওরা হুমকি দিচ্ছে যে ভাই তোরা অংশগ্রহণ কর, না হলে কিন্তু তোদের উপরেও আমরা কিছু করব। আরে ভাই পুরো আমেরিকা কতটা মানে পেট্রো ডলার, মানে এদের সম্পর্কটা মানে ওরা সবাই জানে পেট্রো ডলারের সম্পর্ক। তারপরে আরবিয়ান কান্ট্রি, জিসিসি কান্ট্রিগুলো আরবে ইনভেস্টমেন্ট, এবং বাহারাইন বা এরকম কান্ট্রিতে আমেরিকার ডিফেন্স ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে। এরা দুজন দুজনকে ছাড়া কেউ কিছু করবে না, এরা দুজন দুজনকে মানে এই দেখাচ্ছে যে ভাই ভাই আমরা খুব চাপ দিচ্ছে, এই করছি। মানে আমেরিকা চাইছে সবাই একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ুক, ওদের একটা অ্যাড ক্যাম্পেন হয়ে যাক, এবং তাতে ওদের বেশ কিছু ডিফেন্স সেক্টরের স্টকগুলো আরো চড়চড় করে বাড়ুক। এবং শুধুমাত্র তাই না, হয়তো দেখবেন ভারতের ডিফেন্স সেক্টরের স্টকও বাড়ছে, পাকিস্তানেরও বাড়ছে, বাংলাদেশের বাড়ছে। এই স্টকগুলোতে দেখবেন আগে থেকে কেউ না কেউ ইনভেস্ট করে রেখে দিয়েছে। এখন এইগুলোকে দেখিয়ে কিছু ডিফেন্স ডিল করে জিনিসগুলোকে আরো এক্সপ্লয়েট করছে। এবার টাকাটা কাট যাচ্ছে আমার আর আপনার ট্যাক্স পেয়ারদের টাকা। যারা বাংলাদেশে বসে আছেন তারাও ট্যাক্স দিচ্ছেন, তাদের টাকাটাও এই অস্ত্র কিনতে যাচ্ছে, যেটা আপনার শিক্ষার জন্য ব্যবহার হতো, যেটা আপনার হসপিটালে ভর্তি হলে তার কস্ট কমতে ব্যবহার হতো, যেটা আপনি ডেলি খান তার কস্ট কমতে ব্যবহার হতো, সেই টাকাটা পুরোপুরি কি হচ্ছে যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ইউজ হয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের উচিত কি এখান থেকে একটা শিক্ষা নেওয়া, যে এই কোনো যুদ্ধে অংশগ্রহণ না করে নিজের ডিফেন্স সিস্টেমকে নিজে ভালো করো। দেখো ভাই, অ্যাজ এ ইন্ডিয়ান আমি যেটা মনে করি, তেজাস খারাপ, বাজে, খুব ভালো কথা, ওই তেজাসই তৈরি করো। আমার দরকার নেই 500টা বা 200টা বিমান, আমি 1000খানা তেজাস তৈরি করব। আমাদের তো প্রচুর লোক আছে, তাদেরকে ট্রেনিং দেবো, তেজাসই চালাবে। দুটো তেজাস না হয় ভেঙে পড়বে, হ্যাঁ যুদ্ধ করতে গেলে কিছু লোক মরে, আমাদের না হয় একটু ক্যাজুয়ালিটি বেশি হবে, ওটা আমরা কেন বিদেশ থেকে জিনিস কিনবো, কেন আমাদের টাকা বাইরে যাবে, আমরা কেন এখনো পর্যন্ত নিজেদের কিছু প্রোডাকশন করবো না? একটা আর্টিলারি সিস্টেম সেটাও আমেরিকা থেকে কিনতে হচ্ছে, জাস্ট একটা আর্টিলারি সিস্টেম। একটা বন্দুক সেটাও আমরা রাশিয়া থেকে ইসরায়েল থেকে কিনছি। ছোট 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 জিনিস, করাপশনটা এতটা গভীরে চলে গিয়েছে যে প্রত্যেকটা জিনিস বাইরে থেকে আসছে, আমরা একটা অ্যাসেম্বলি লাইন হয়ে যাচ্ছে। মানে প্রোডাকশন রিসার্চ কিচ্ছু হচ্ছে না এখানটায়। আপনি যে একটা রিসার্চ লেভেলে টাকা খরচা করবেন রিসার্চে, আমি ভিডিওটা করতে করতে না হারিয়ে যাচ্ছি। মানে আমি ভেবে পাচ্ছি না যে আপনাদেরকে আমি কিভাবে আমার মনের কথাগুলো বোঝাবো, যে এই জিনিসগুলো হওয়াটা কি খুব দরকার ছিল এই মুহূর্তে? এই যুদ্ধটা হওয়ার কোনো দরকার ছিল? যদিও বা যুদ্ধ হচ্ছে, আপনার আমার ঘরে গ্যাসের দাম বাড়ছে, খাবারের দাম বাড়বে, প্রত্যেকটা জিনিসে আমাদের ইনফ্লেটেড প্রাইসে কিনতে হবে। ইনফ্লেশন অলরেডি হিটেড হার্ড। আমাদের শেয়ার মার্কেটে যারা যারা স্টক কিনে রেখেছিল তাদের স্টক এখন, একটা জিনিস আমি সবাইকে সাবধান করে রাখতে চাইবো, যে শেয়ার মার্কেটে খুব সাবধানে, সবসময়ের জন্যই সাবধানে ইনভেস্ট করুন, কিন্তু এই মুহূর্তে খুবই সাবধানে ইনভেস্ট করুন। কারণ এই মুহূর্তে পাম্প অ্যান্ড ডাম্প চলছে মার্কেটে, এবং সেটা হলো বিভিন্ন দেশের যারা পলিসি মেকার তারা চালাচ্ছে। একটা হার্ষাদ মেহতা যেটা হয়তো চালিয়েছিল নিজের দমে নিজের অকাতে, সেটা এখন বিভিন্ন দেশের পলিসি মেকাররা চালাচ্ছে বিভিন্ন দেশে। শেয়ার মার্কেট থেকে একটু দূরে থাকুন যদি না বোঝেন। কম দামে যে ভালো শেয়ারগুলোর দাম কমে গিয়েছে সেগুলোতে যদি লং টার্মে ইনভেস্ট করতে পারেন তাহলেই আসুন, ট্রেডিং করতে যাবেন না, ইনভেস্টমেন্ট পারপাসে আসুন। এটা আমার একটা মেসেজ বলতে পারেন সবার জন্য, ছোট ভাইয়ের থেকে। তো মনে রাখলে নেবেন, না রাখলে নেওয়ার নেই। কিন্তু এই টোটাল ব্যাপারটা আমি আসছি, এই যুদ্ধটাকে আমরা ওয়ার্ল্ড ওয়ারই বলবো, আমি তো বলবো, কারণ পুরো ওয়ার্ল্ডের ইকোনমি এর সাথে জড়িয়ে গিয়েছে। এটাকে ওয়ার্ল্ড ওয়ার বলবো, তার কখন বলবো? ওয়ার্ল্ড ওয়ার কাকে বলে? যেখানে সবাই ইকোনমি, আস্তে আস্তে এটাই বড় আকার নেবে। আজকে যদি আমেরিকার ইগোতে লেগেছে, আমেরিকা চাইবে ইনভেট করতে ইরানকে, ওদের গ্রাউন্ড সোলজার না হবে, যেই গ্রাউন্ড সোলজার না হবে ওদের দেশে পলিটিশিয়ানরা আবার ওদেরকে খিস্তি মারবে, ওদেরকে বাজে কথা বলবে, ভিতরে আবার চেঞ্জেস আসবে। মানে পুরো সিস্টেমটা, ইরানকে শুধুমাত্র এয়ার অ্যাটাক করে হারানো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমেরিকা আজকে দাবি করেছে যে 90% কমে গেছে, কিন্তু এরকম কিছুই হচ্ছে না। যদি আমরা পুরো ডেভেলপমেন্টটাকে দেখি, ইরানকে কিন্তু হারাতে গেলে আমেরিকাকে মিসাইল সিরিটাকে নিজের কন্ট্রোলে আনতে হবে। তার জন্য ওদের
গ্রাউন্ড ট্রুপসকে নামাতে হবে। গ্রাউন্ড ট্রুপস তো শুধু আমেরিকার যাবে না, ওরা বলে ভাই পাকিস্তান তোদেরকে দিয়েছিলাম না খেতে কদিন আগে কিছু খাবার দাবার, আয় চলে আয় যুদ্ধ করবি। সৌদি আরব তোদেরকে দিয়েছিলাম না, ওদের থেকে নিয়ে আসবে লোকজন। ইন্ডিয়াকে বলে ভাই তোরাও লোক পাঠা, বাংলাদেশকে বলবে তাই ভাই তোর পাঠা, কিছু না হলে তোরা আগে আয়, তোরা এসে রান্না বান্না করে এই তো। মানে আমাদেরকে কেউ কোনো রেসপেক্ট দেয় না, আর আমাদের জীবনের কোনো ভ্যালু নেই। তো সে নো টু ওয়ার। আর এই এই রেজিম চেঞ্জ, এই নোংরামি থেকে আমেরিকাকে দূরে রাখার জন্য, দেখুন আমরা খুবই সাধারণ লোক, আমার ভিডিও হয়তো চলবে না, কিন্তু আমেরিকাকে আমি হয়তো দূরেও রাখতে পারবো না, কিন্তু দেশের জনগণ চাইলে তবেই যুদ্ধ হয়, আর না চাইলে হয় না। আমরা কিন্তু যুদ্ধ চাই না কখনোই কারোর সাথে, চায়নার সাথে না বাংলাদেশের সাথে। আমরা চাই হিউম্যান ডেভেলপমেন্ট। আমি আজকে কলকাতাতে বসে ভিডিও বানাচ্ছি, ভিডিও করছি, কিন্তু আমার চাহিদা কি যে আমার সাথে আরো 10 জন লোক ভালোভাবে থাক, করে খাক, পৃথিবীটাকে বাঁচার মতন জায়গা করে দিন। এরকম ভাবে যুদ্ধ করবেন না। আর আমার এখানে গলা ফাটানোতে কিছু হবে না। আসুন আমরা সবাই মিলে আওয়াজ করি। যারা যারা বাংলায় ভিডিওটা দেখছেন বাংলাতে শেয়ার করে দিন, সে নো টু ওয়ার এই হ্যাশট্যাগটাকে যতটা পারেন ভাইরাল করে দিন। আর যুদ্ধ থেকে দূরে থাকুন, মাথা থেকে একটুখানি হীনমন্যতা, এই যে হিন্দু মুসলিম এই ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখুন। এক জায়গায় এখন দেখুন ব্যাপারটা কি হচ্ছে, যে পর্দার আড়ালে কারা কারা কাজ করছে, কি কি ডেভেলপমেন্ট হয়ে গেল। আপনাকে নাচাতে নাচাতে কে কি কিনে নিল, আপনাকে বলো ওই দেখ পাশের বাড়িতে আগুন লেগে গেছে, ওদিকে আপনার বাড়ি থেকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল। দেখুন আপনার নিজের ঘর পরিষ্কার রাখুন। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরো অ্যানালিটিক্যাল ভিডিও পয়েন্ট ওয়াইজ নিয়ে আসবো, না এরকম ঘাঁটা নিয়ে আসবো। কারণ আজকের ভিডিওটা একটু ঘাঁটা না নিয়ে আসলে পুরো জিনিসটা বলা যেত না। 2-1 দিন ধরে ভিডিও বানাতে পারছি না নিজের পার্সোনাল কিছু কারণে। তো আজকে আমি ভিডিওটা দিলাম এবং নিজের মনের ব্যাপারটা পুরোপুরি বললাম এবং টোটাল অ্যানালাইসিস। এক, আমেরিকা অয়েলের উপর পুরোপুরি ডমিনেট করতে চাইছে। আর 2, নিজের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে বাঁচানোর জন্য ওরা এখানে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেনিং করছে এবং সারা বিশ্ব জুড়ে ওদের মিলিটারি ইকুইপমেন্টসগুলোকে বিক্রি করবে। আর 3 নাম্বার তো আর কি, পুরো যদি মিলিটারি আর অয়েলের উপর যদি কারোর যদি আধিপত্য থাকে, সে গ্লোবালি সমস্ত কিছুর উপর ডমিনেট করবে এবং পলিসি মেকার হিসেবে বসে থাকবে। তো সে নো টু ওয়ার, একসাথে থাকুন, জোটবদ্ধভাবে থাকুন। আর নিজের সরকারকে বলুন যুদ্ধ করবেন না, আমাদের টাকায় একটা হসপিটাল করুন, একটা রাস্তাঘাট ভালো করুন, যাতে আমরা ভালোভাবে থাকি, খাই, বাঁচি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।